এই যে ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা, তাহলে আজকে ফরহাদ মোজাহির সাহেব একটি কথা বলেছেন, আমি একটুখানি বলি। তিনি বলছেন যে পুরাতন রাষ্ট্র কাঠামো টিকিয়ে রাখার কারণেই হাদের উপরে আঘাত। মানে ওনার বক্তব্য অবশ্যই অন্য একটা বড় পার্সপেক্টিভ আছে, কিন্তু মাহফুজ ভাই যেটি বলবার চেষ্টা করছিলেন যে ক্ষমতা কেন্দ্রিক, মানে ক্ষমতার কারণেই তো, ক্ষমতার প্রতি সীমাহীন লোভের কারণেই এইরকম ফ্যাসিস্ট হতে পেরেছিল। মানে আবারও সেই জায়গায়, মানে এবং হাদির ঘটনা নিয়ে তো সেরকমই হলো। মানে কি বলবেন আসলে পরিবর্তন? এটা হলো কি, ধরেন পারিবারিক জায়গা থেকেই তো সমাজ, সমাজ থেকেই তো রাষ্ট্র। আপনার পরিবারে যখন অভাব থাকে তখন কিন্তু বিলাসিতা করার সুযোগ থাকে না। বিলাসিতা মানে কি, আপনার যেটা রান্না হবে সেটাই খাইতে হবে। কিন্তু যখন আপনার একটু ভালো সলভেন্সি আসবে, মনে করা হবে, তখন কেউ পোলাও চাবে, কেউ ভাত চাবে, কেউ চাউমিন চাবে, তখন বৈচিত্র্য চলে আসে। এখন আমাদের রাজনীতিতে এখন বৈচিত্র্য স্বাভাবিক বিষয়, কারণ একটা বিরোধী পক্ষ তো এখন নিজেদের মধ্যে মতবিরোধ হবেই, কারণ বিভিন্ন ইস্যুতে মতবিরোধ, কারণ এক একজনের একটা আইডিওলজি থাকে। কারো আইডিওলজি, ধরেন একজনের ভুল না ঠিক, এটা কিন্তু পার্সপেক্টিভ। আমি যেটিকে ধারণ করি অপর পক্ষকে আমি মনে করব সেটা আমি না ধারণই করতে পারে, সেটা কোনো দোষের কিছু না। কিন্তু ইস্যুটা হলো কি, যে আমরা কিছু বেসিক জায়গায় আমাদের নিজেদের আদর্শিক জায়গায় এটা দেশের ক্ষেত্রে ঠিক করা দরকার। কারণ আপনি দেখলেন ৭১-এর ভূমিকা থেকে শুরু করে এই ২৪-এর গণ অভ্যুত্থানে, এখন ধরেন এই ফ্যাসিস্ট লীগের যারা, এদেরকে এখনো এইভাবে খোলা ছেড়ে রেখে দিছে, এইটাতে কিন্তু এনার্কি আরো বাড়তেছে। আপনার তাহলে রাষ্ট্রীয়ভাবে একটা লিস্ট করা দরকার, যে আমরা যদি ৭১-এর ধরেন যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের একটা বিষয়, আর ২৪-এ স্বাধীনতা বিরোধী মানে কি, দ্বিতীয় আমাদের এই গণ অভ্যুত্থান, আমরা দ্বিতীয় স্বাধীনতা, এটা একটা আলাদা পারসেপশন, এটা বিষয়। কিন্তু আমরা যদি গণ অভ্যুত্থানটাকে ধরি, ২৪-এর গণ অভ্যুত্থান বিরোধী শক্তি, তাদেরকে আমরা তালিকা এখনো করতে পারছি কিনা, এই তালিকার আদলে আমাদের পরবর্তীতে আগাইতে হবে। কারণ এরা তো চায় নাই, এই যে ছোট ছোট বাচ্চাদেরকেও হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। আপনার এই যে ইয়েতে বিভিন্ন, মানে আমরা আহনাফ থেকে শুরু করে ছোট বাচ্চা ৪ বছর ৫ বছর বয়স, তারপরে আমরা বাকিরা তো আছে, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, আমাদের বাকিরা সবাই আছে, রাব্বি। পলাতক যে শক্তি, তার বাইরের যে শক্তি, তারা তো সবাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। এবং এই ঐক্য নিয়ে কিন্তু বারংবার মানে অটুট রাখার কথা বলা হয়েছে, এবং মাহফুজ ভাই বলছিলেন যে সেই জায়গায় নাই। ওটা বললাম না, যে মানুষের যখন আমাদের একটা রাজনৈতিক সলভেন্সি, মানে কি আমি নিজে স্বাবলম্বীভাবে চলতে পারি, তখনই কিন্তু তখন শুরু হয়ে যায় কন্ট্রাডিকশন বিভিন্ন ইস্যুতে। কারণ আপনি দেখবেন যে একই ব্যক্তি, দেখা গেল ম্যাডাম খালেদা জিয়াকে একটু প্রশংসা করে বক্তব্য দিচ্ছে, আবার ইন্টেনশনালি আমাদের নেতা তারেক রহমানকে আবার মানে অন্যভাবে মানে অপপ্রচার করার চেষ্টা করছে। তো একই ব্যক্তির এই দ্বিচারিতা, ম্যাডাম কাফর করছে, ম্যাডাম আর তারেক রহমানকে আলাদা বিষয়, ভিন্ন বিষয়। আপনি দেখেন প্রথম আলো একটা, কারা বলছে, মানে এটা একটা উদ্দেশ্য প্রণীত ভাবে, যাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার ইচ্ছা আছে, আপনি সলভেন্সি বলছিলেন। হ্যাঁ, মানে সলভেন্সি, মানে রাজনৈতিকভাবে তারা সলভেন্ট না। এখন বিষয়টা, সলভেন্সির বিষয়টা তো জনগণ প্রমাণ করবে। এটা তো একটা রাজনীতির যখন জাতীয় নির্বাচন হবে তখন না জিনিসটা বোঝা যাবে আসলে সলভেন্সির বিষয়টা। তবে এখনো যেগুলা জরিপ অল্প স্বল্প এদিক ওদিক হয়, কিন্তু বিষয়টা হলো কি, যে তারা আবার কি আলাদা করে, প্রথম আলো দেখাইছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, এতজন প্রধানমন্ত্রী, আবার খালেদা জিয়াকে, কিন্তু এটা তো এক সূত্রে গাথা। এক সূত্রে গাথা মানে কি, আমাদের এই লিগেসি ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি ম্যাডাম যখন অ্যারেস্ট হন, তারপরে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান টোটাল দায়িত্ব এটা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ম্যাডাম এখনো কিন্তু বাংলাদেশের গার্জিয়ান, শুধু বিএনপির দলের না। তো এবং সফলভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চালিয়ে নিয়ে যাচ্ছেন বলেই বাকিদের গাত্রদাহের কারণ। বাকিদের গাত্রদাহের কারণ মানে কি, যে এইরকম একটা ডাইনামিক লিডারশিপ আপনি এর আগে কেউ কখনো পায় নাই। আমাদের তো সরাসরি পরিকল্পনা আছে, যেমন দেশ গড়া পরিকল্পনায় আমরা কাজ করছি, আমাদের স্পষ্ট এজেন্ডা আছে, আমরা কিভাবে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, এভরিথিং আমাদের একদম স্পষ্ট প্রস্তাবনা আছে রাষ্ট্রের কাছে। এখন বাকি অন্য কোনো দলের এই প্রস্তাবনাটা নাই। এখন অনেকে হয়তো বা এগুলাতে না পেরে উঠে, না কুলায় উঠে বিভিন্ন কিছু প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। এই জন্যই এই পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, তাছাড়া হওয়ার কথা। মাহফুজ ভাই, আপনি মনে অনেক কিছু রেডি, আপনার মনে হচ্ছে। নাজির, ধন্যবাদ ভাই, তো আসলে অনেকগুলো কথা বলছেন। তো আসলে এটা বাস্তব যে আপনি যখন ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা একসাথে রাজপথে মানে খেয়ে না খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি, ফাঁসির মঞ্চে গিয়েছি, মানে জোট ভাঙার জন্য তো অনেক চেষ্টা হয়েছে। প্রত্যেকটা ফাঁসির আগে অফারের জুড়ি বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা দেখা সাক্ষাৎ করা, করা, জোট ভেঙে দেন, চলে আসেন, তাহলে এই হবে সেই হবে, বিভিন্ন রকম। তো আমাদের নেতৃবৃন্দ তো ফাঁসির মঞ্চে গিয়েছেন, হাসি মুখে বরণ করে নিয়েছেন, কিন্তু আপোষ করেন নাই, মাথা নত করেন নাই, জোট ভাঙার চিন্তা করেন নাই। কিন্তু আমরা দেখেছি আমাদের এই জোটের সঙ্গীরাই কিন্তু যখন
দেখেছে যে বিভিন্ন দিক থেকে অফার আসতেছে, যেন জামাতকে ছেড়ে দিলে তখন হলো যে ইয়া করতে পারবে, তখন এই জোট ঘোষণা দিয়ে তারা ভেঙে দিয়েছেন। একবারও জামাতকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেন নাই। যে যে জামাত ইসলামী এত কিছু নির্যাতন সহ্য করলো, গুম খুন থেকে শুরু করে আপনি জানেন যে যে নির্যাতনগুলো আমাদের উপর হয়েছে, আমরা হয়তো সংখ্যার দিক থেকে ওনাদের চেয়ে কম, সেই হিসাবে হয়তো সংখ্যার মাত্রায় কিছু কিছু ক্ষেত্রে কম, কিন্তু আনুপাতিক হারে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন টোটাল জনশক্তি এবং জনসংখ্যার তুলনায়, সেদিক থেকে জামাত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত দল এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল। তো সে জায়গায় এসে ওনারা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জোট ভেঙে মাহফুজ ভাই, আমি যদি একটুখানি বলি, মানে আপনি তো বিএনপিকেই বলছেন আসলে, মানে ঘোষণা না দিয়ে জোট এইভাবে ভেঙে দেওয়া, কিন্তু রাজনৈতিক ইতিহাসে যদি আপনি দেখেন তাহলে খুব সংকটময় মুহূর্তে তো বিএনপি আসলে জামাতে ইসলামকে সাথে রেখেছে, সেটিও তো বিষয়। মানে জামাতে ইসলামী এখন যে তার অবস্থান, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উর্বর একটা অবস্থানে আছে। সেই সময় বিএনপিকে আবার খুব জোরালোভাবে প্রতিপক্ষ মনে করছে, যেটা অনেক সময় শিষ্টাচারের বাইরে চলে যায়। আপনি মনে করেন কিনা এরকম? না, আমি ক্ষেত্রে একটা বিষয় মনে করি, দুইটা বিষয় খেয়াল করেন। তাহলে শুরুটা হইলো কোথা থেকে? জোটটা ভাঙলো কে? মানে একটা জোট যেহেতু গঠিত হয়েছে একটা আনুষ্ঠানিকভাবে, সেটা তো জোটটা ওইভাবে আলোচনা করে যে না ঠিক আছে সেটা, কিন্তু সেটা না করে ওনারা কি করলেন, জোট ভেঙে ঘোষণা করে দিলেন। এবং ওনারা নিজেরা কিছু দলকে নিয়ে, মানে হচ্ছে যে যাদের হয়তো মোমবাতি জ্বালানোর মতো অফিসের লোক নাই, সেরকম দলকে নিয়ে বহুদলীয় করলেন, মোর্চা করলেন, কিন্তু জামাতকে সেখান থেকে আউট করে দিলেন। এখানে তো জামাত ইসলামের মতো একটা পার্টনার যারা এত কিছু স্যাক্রিফাইস করছে, এখানে তো রাজনৈতিক একটা বিষয় থাকে, সৌজন্যতার বিষয় থাকে, সেটা আমরা দেখান নাই। এরপরে হচ্ছে যে আপনি দেখেন আমাদের এই 5 আগস্টের পরে আপনি আমাদের জামাত ইসলামে দায়ী করবেন, আমাদের আমিরে জামাত এবং সহ নাইবে আমির সহ তারেক লন্ডনে গিয়ে তারেক জিয়ার বাসায় গিয়েছেন, দেখা করেছেন, খালেদা জিয়ার সাথে কথা বলেছেন, একদিন এই বিষয়গুলো না হয় চেষ্টা করেছেন, কিন্তু ওনাদের পক্ষ থেকে তো ভালো পজিটিভ রেসপন্স ওনারা দেখান নাই, দেখাতে পারেন নাই। তারপর হলো যে আপনি বলেন 5 আগস্টের আগে ফেসিবাদের সাথে, মানে আওয়ামী লীগের, যেই কারণে আওয়ামী লীগের আজকে এই অবস্থায় গেল, এই মানে চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষ খুন বা যেই অপরাধগুলোর কারণে আওয়ামী লীগের এই পরিণতি হলো, এখন 5 আগস্টের পরে 2,000 মানে মানুষ জীবন দিল, বা আমরা 40-46 হাজার মানুষের মতো আহত পঙ্গুত্ববরণ করলো। এখন আপনি যদি 5 আগস্টের পরে একই রাজনৈতিক সংস্কৃতি ধারণ করেন, লালন করেন, আপনি যদি চাঁদাবাজি চালাইতে থাকেন, আপনি যদি টেম্পো স্ট্যান্ড দখল করেন, বাস স্ট্যান্ড দখল করেন, বিভিন্ন জায়গায় মানুষকে পাথর দিয়ে মারার সংস্কৃতি শুরু করেন, আর সেখানে যদি আমি ওই জোট সঙ্গী হিসেবে আমি তো আপনার এই কাজগুলোকে সহযোগিতাই করি, সমর্থনে দিই, প্রতিবাদে না করি, তখন মানুষ কি আমাকে ভালো মনে করবে? তখন আমাকে তো সমান অপরাধী মনে করবে, আর কারণ আমি এটার প্রতিবাদ করি নাই। তখন আমার অবস্থানটা কি হওয়া উচিত? আমি কি এটাকে আপনাদের দূরত্বের কারণে এটি আপনি বলছেন? হ্যাঁ, আমি মনে করি এটা আমরা বারবার বলেছি যে আপনার ঐতিহাসিক রাজনৈতিক কোনো না, রাজনৈতিক সংস্কৃতির আপনি পরিবর্তন করেন, আপনি আগের চিন্তায় আপনি যদি সংস্কৃতি যদি পরিবর্তন করতে না পারেন, এই নতুন প্রজন্ম জেনজি যাদেরকে বলা হয়, 24-71 মুখোমুখি দাঁড় করানো, মানে বিএনপির পক্ষ থেকে এরকম কথা তো না, বলা হয়েছে। বলছি এই যে জেনজি যাদের চিন্তা চেতনায় 17 বছরের এই ফ্যাসিবাজমকে যারা মেনে নেয় নাই, তারা এই নতুন ধারার রাজনীতি না করলে পুরাতন ধারার রাজনীতি তারা রিসিভ করবে না। তাহলে সে জায়গাতে আপনাকে অবশ্যই রাজনৈতিক কালচারের পরিবর্তন করতে হবে। কারণ আপনি সেই কালচার যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনাকে আমি কিভাবে ব্লাইন্ডলি আমি সমর্থন দিয়ে যাব, সাপোর্ট দিয়ে যাবো? আমি আপনাকে বলবো যে আমি এগুলো কোনো প্রতিবাদ করবো না, তখন মানুষ তো আমাকেও দায়ী করবে। তাহলে আমার রাজনৈতিক কর্মসূচিটা কি হওয়া উচিত? বিএনপির যে পদক্ষেপ, ধরেন তারেক রহমান সাহেব 7,000-8,000 মানুষকে বহিষ্কার করেছেন, নেতাকর্মীকে, বা এখনো উনি বলছেন যে নৈতিক অবস্থান যদি ভালো না করা যায়, আগামী যে সরকারই আসবে তার জন্য এটা বড় চ্যালেঞ্জ, এই কথাগুলো তো ক্রমাগত বলছেন, মানে সেটি কি আপনি মনে করছেন না যে যথেষ্ট নয়? না, এক্ষেত্রে আপনি কালচারটা পরিবর্তন হবে কিভাবে? কালচার পরিবর্তন হলে আপনার কর্মসূচি নিতে হবে। আপনি দলের মধ্যে কি ট্রেনিং করলেন? আপনি এই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার জন্য আপনার কারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, তাদের পেশা কি, তাদের কি? সে যদি পেশাটাই হলো রাজনীতি, তার আর কোনো পেশা নাই, তাহলে সে সে তো চাঁদাবাজি করবেই। তাহলে আপনার কোনো দলীয়ভাবে দিতে হবে। পেশাটা কি আসলে, মানে রাজনীতি পেশা? রাজনীতি পেশা, তো তাহলে আপনি এটাতে আপনি ইনকাম সোর্সটা কোথা থেকে আসবে? আমি আর কথাটা শেষ করি। তাহলে এরপর হচ্ছে আপনি বহিষ্কার করলেন, বহিষ্কার করার কিছুদিন পর আপনি সে জানে বহিষ্কার হওয়া মানে দলের নাম ওঠা। এরপর হচ্ছে যে সে এইটা মোটামুটি যে দলের যে নেতা ছিল এটা স্থায়ী হলো। আপনি দেখেন আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান, ওনার বহিষ্কার না, ওনার পদ স্থগিত হলো, এই অবস্থায় উনি নমিশনও পেয়ে গেলেন।
ফেরত দেওয়ারও প্রয়োজন ফিল করলেন না। তো এই বহিষ্কার আর মানে আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলে? ওনার বিরুদ্ধে কি চাঁদাবাজির অভিযোগ? না, আমি বলছি যে অভিযোগ, আপনি যখন একটা লোককে শাস্তি দিলেন আর ওই অবস্থায় আপনার কি করলেন, তাকে আবার নমিনেশনও দিয়ে পুরস্কৃত করলেন, তাহলে আপনি দিতে পারতেন একটু পরে, আগে প্রত্যাহার করে দিতেন বা পদটা ফেরত দিতেন, তারপর দিতেন, তাহলে মানুষ মনে করতে না এটার একটা ইম্প্যাক্ট আছে। তাহলে এই জায়গা থেকে আপনি যদি না করতে পারেন তাহলে তো আপনাকে দূরত্ব বাড়বেই। বাড়বে। জি।